আজকের থেকে আমি WBPSCর অ্যাসিস্ট্যান্ট মাস্টার রিক্রুটমেন্ট পরীক্ষার জিওগ্রাফি সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু করতে যাচ্ছি। তো পিএসসি কিন্তু এখনও নতুন কোনো সিলেবাস, পরীক্ষার জন্য নতুন সিলেবাস কোনো আপলোড করেনি। তো আমরা ধরে নিতে পারি যে প্রিভিয়াস ইয়ারের যে সিলেবাস ছিল, আগে যে সিলেবাসে পরীক্ষা হয়েছিল, এবারও সেই সিলেবাসেই পরীক্ষা হবে। তো আমি ওই আগের প্রিভিয়াস ইয়ারের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাস শুরু করছি, ঠিক আছে? আর ক্লাস শুরুর আগে তোমাদের জানিয়ে রাখি যে এই পিএসসি পরীক্ষার জন্যও একটি অনলাইন কোচিং ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে। যদি তোমরা কেউ অনলাইন কোচিং ব্যাচে জয়েন করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি আশা করছি পিএসসির যে সিলেবাস সেই সিলেবাস তোমরা জানো, তাই কি না? না জানলেও তোমরা একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তো এই স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার সিলেবাস আর মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার সিলেবাস একই সিলেবাস ছিল, তাই তো? তো ওই সিলেবাসের চেয়ে কিন্তু মানে ওই স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার যে ভূগোলের সিলেবাস তার চেয়ে কিন্তু এই পিএসসির সিলেবাস অনেকটাই ছোট এবং অনেকটা সহজ। এই পিএসসির সিলেবাসে তোমার প্র্যাকটিক্যাল জিওগ্রাফিটা নেই, জিওগ্রাফিক্যাল থটস নেই, যেটা তোমাদের খুবই সমস্যার সৃষ্টি করে, তাই কি না? তো তোমরা পিএসসি সিলেবাসটা দেখে নেবে, ঠিক আছে? তোমরা দেখবে সিলেবাসে যে শুরুতেই আছে যে সেকশন ওয়ানে আছে, ওয়ানের এতে আছে ফিজিক্যাল জিওগ্রাফি। এবার ফিজিক্যাল জিওগ্রাফিতে দেখো, ফিজিক্যাল জিওগ্রাফি ওয়ানের এতে আছে অরিজিন অফ কন্টিনেন্টস এন্ড ওশেন বেসিন। ওয়ানের বিতে আছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। ওয়ানের সিতে আছে প্লেট টেকটনিক থিওরি। এরকম ওয়ানের ডিই আরও আছে, তোমরা সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো আজকে আমি এই অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশেন বেসিন এখান থেকে শুরু করছি। দেখো যে মহাদেশ ও মহাসাগরের উৎপত্তি কিভাবে হয়েছে তা আমরা প্রধানত নাম্বার 1 টেট্রাহেড্রাল হাইপোথিসিস, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এবং প্লেট টেকটনিক থিওরি, এই তিনটি থিওরি থেকে জানতে পারি, তাই তো? আর এই যে সি ফ্লোর স্প্রেডিং থিওরি, এই সি ফ্লোর স্প্রেডিং থিওরিটাও কিন্তু এই প্লেট টেকটনিক থিওরিকে সাপোর্ট করে এবং এই তথ্যের মাধ্যমে আমরা সমুদ্র বক্ষ কিভাবে বিস্তৃত হচ্ছে তা জানতে পারি, তাই তো? আর তোমরা সিলেবাসে দেখেছো যে এই টেট্রাহেড্রাল হাইপোথিসিসের কিন্তু সিলেবাসে উল্লেখ নেই, শুধু এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি আর প্লেট টেকটনিক থিওরি আছে, তাই কি না? কিন্তু আমার মেইন হেডিং কি? অরিজিন অফ কন্টিনেন্টস এন্ড ওশেন বেসিন, তাই তো? তাহলে এই মেইন হেডিং এর সঙ্গে এটা কি, এটাও রিলেটেড, তাই তো? ফলে এটাকেও কিন্তু মানে এই টেট্রাহেড্রাল হাইপোথিসিস সম্পর্কেও কিন্তু তোমাদের ধারণা থাকতে হবে, কারণ প্রিপারেশন এভাবেই নিবে যেন কোনো প্রশ্নই যেন তোমার কাছে আনকমন না থাকে। আর এভাবে প্রিপারেশন নিতে চাইলে এই রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো সম্পর্কেও কিন্তু কিছুটা ধারণা থাকতে হবে। ফলে আমি পড়ানোর সময় কিন্তু এগুলোকেও ছুঁয়ে যাব, এই টেট্রাহাইড্রাল হাইপোথিসিস, সি ফ্লোর স্প্রেডিং থিওরি, এগুলোকে কিন্তু আমরা ছুঁয়ে যাব। দেখো যেসব ভৌগোলিকগণ বা ভূতত্ত্ববিদগণ মহাদেশ ও মহাসাগরের উৎপত্তি সম্পর্কে তাদের মতবাদ ব্যাখ্যা করেছেন বা মতবাদ উপস্থাপন করেছেন, তারা কিন্তু প্রত্যেকেই কম বেশি যে অ্যাট প্রেজেন্ট কন্টিনেন্ট এবং ওশেন, মহাদেশ এবং মহাসাগরগুলির যে ডিস্ট্রিবিউশন প্যাটার্ন কিভাবে বণ্টিত হয়ে আছে, মহাদেশ ও মহাসাগরগুলি কিভাবে বণ্টিত হয়ে আছে, ডিস্ট্রিবিউশন প্যাটার্ন কি, এই ডিস্ট্রিবিউশন প্যাটার্ন দেখেই কিন্তু তারা তাদের মতো করে বিভিন্ন মতবাদ উপস্থাপন করেছেন। ফলে মহাদেশ ও মহাসাগরের উৎপত্তি কিভাবে হয়েছে তা জানতে গেলে প্রথমে আমাদেরকে এই ডিস্ট্রিবিউশন প্যাটার্ন, মহাদেশ ও মহাসাগরগুলো কিভাবে বণ্টিত হয়ে আছে, কিভাবে ডিস্ট্রিবিউটেড, কিভাবে অ্যারেঞ্জমেন্টটা কেমন, সেটা ভালো করে বুঝতে হবে। আর এটা বোঝা থাকলেই তুমি খুব সহজেই মহাদেশ ও মহাসাগরের উৎপত্তির যে তত্ত্ব বা মতবাদগুলো আছে সেগুলো খুব সহজে বুঝতে পারবে। দেখো যে আমরা সকলেই জানি যে পৃথিবীর মোট আয়তনের এই 70.8%
এলাকা জুড়ে অবস্থান করছে কি ওশেন বা মহাসাগর, তাই তো। আর মাত্র 29.2% পৃথিবীর মোট আয়তনের 29.2% এলাকা জুড়ে অবস্থান করছে কি কন্টিনেন্টস বা মহাদেশগুলি, তাই তো। এটা আমরা সকলেই জানি, তাই তো। আমরা আরো জানি যে এই যে মহাদেশ এবং মহাসাগর পৃথিবীর সব জায়গায় কি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নয়, সব জায়গায় সমানভাবে বণ্টিত হয়নি। আমরা যদি গোলার্ধ হিসাবে দেখি, আমরা জানি যে উত্তর গোলার্ধে কি উত্তর গোলার্ধে জলভাগ বেশি, উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি, জলভাগ কম, তাই তো। আর দক্ষিণ গোলার্ধে কি দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি কিন্তু স্থলভাগ কম, এটুকু আমাদের সবারই জানা আছে, তাই কি না। এবার দেখো যে আমরা যদি মহাদেশ বা কন্টিনেন্টসগুলোর শেপ বা আকৃতি দেখি, দেখব কম বেশি প্রত্যেকটা মহাদেশই প্রায় ট্রায়াঙ্গুলার শেপ বা এরকম ত্রিভুজের মতো আছে, কম বেশি সাইজ শেপটা এরকম কি অনেকটা ত্রিভুজের মতো। এবং ত্রিভুজের এই যে বেস বা এই যে ভূমিটা এই নর্থ কন্টিনেন্টসের যদি ত্রিভুজ ধরি, এটা ত্রিভুজের মতো ধরি, তাহলে ওই ত্রিভুজের যেটা বেস বা ভূমি সেটা উত্তর দিকে আছে, ঠিক আছে। আর এই ত্রিভুজের যেটা চূড়া, ঠিক আছে, বা এই যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুটা দক্ষিণ দিকে আসে প্রত্যেকটা কন্টিনেন্টসের ক্ষেত্রে, কিন্তু কম বেশি তাই। তবে এর ব্যতিক্রমও আছে। এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে দেখো এই অস্ট্রেলিয়া আর অ্যান্টার্কটিকা, ওকে, এই দুটা মহাদেশ বা এই দুটা কন্টিনেন্টস কিন্তু এই নিয়মের ব্যতিক্রম। তোমরা এবার ছবিতে লক্ষ্য করো, দেখো এই দক্ষিণ আমেরিকা কন্টিনেন্ট এবং উত্তর আমেরিকা কন্টিনেন্ট অনেকটা ত্রিভুজের মতো মনে হয়, এবং এদের বেস বা ভূমি আছে দেখো উত্তর দিকে, এবং ত্রিভুজের শীর্ষবিন্দু অবস্থান করছে দক্ষিণ দিকে। ঠিক একইভাবে আফ্রিকা মহাদেশের ক্ষেত্রেও তাই। আবার এশিয়া ও ইউরোপ মিলে একটি কন্টিনেন্ট ধরলে ঠিক একই রকম হচ্ছে, বেস বা ভূমি আছে উত্তর দিকে এবং শীর্ষবিন্দু বা চূড়া আছে দক্ষিণ দিকে। আবার দেখো মহাসাগরগুলির ক্ষেত্রে মহাসাগরগুলির শেপও কিন্তু অনেকটা এরকম ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজাকার। তবে মহাসাগরগুলির ক্ষেত্রে যে ত্রিভুজের যে বেস বা ভূমি আছে দক্ষিণ দিকে, এবং এই যে শীর্ষবিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দু আছে, মানে এটা দক্ষিণ দিকে, শীর্ষবিন্দু আছে উত্তর দিকে, ঠিক আছে। তাহলে কি বলছি, মহাসাগরগুলো অনেকটাই ট্রায়াঙ্গুলাকার বা ত্রিভুজাকার, যার বেস হচ্ছে দক্ষিণ দিকে এবং শীর্ষবিন্দু বা ত্রিভুজের চূড়াটা থাকবে হচ্ছে উত্তর দিকে। তোমরা ছবিতে লক্ষ্য করো, দেখো ভারত মহাসাগরের দক্ষিণ দিক অনেকটা চওড়া এবং উত্তর দিক সরু, ফলে অনেকটা ত্রিভুজের মতো, যার বেস বা ভূমি দক্ষিণ দিকে এবং চূড়া বা শীর্ষবিন্দু উত্তর দিকে। আটলান্টিকের ক্ষেত্রেও অনেকটা তাই, ঠিক এরকম হয়। দেখো আবার দেখো এখানে হচ্ছে নর্থ পোল বা উত্তর মেরুবিন্দু, যা দেখো যে চারদিকে আর্কটিক সাগর, এই তো আর্কটিক সাগর বা সমুদ্র দ্বারা ঘিরে আছে। আবার এখানে দেখো যে এখানে আছে সাউথ পোল বা দক্ষিণ মেরুবিন্দু, যা অ্যান্টার্কটিকা কন্টিনেন্ট দ্বারা এই সাউথ পোল বা দক্ষিণ মেরুবিন্দু ঘিরে আছে। এরপর দেখো যে দেয়ার ইজ এ অ্যান্টিপোডাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য কন্টিনেন্টস অ্যান্ড ওশেন। তো এই অ্যান্টিপোডাল অ্যারেঞ্জমেন্ট মানে কি বলতো? অ্যান্টিপোডাল অ্যারেঞ্জমেন্ট মানে ঠিক একটা আরেকটার অপোজিটে, মানে কন্টিনেন্টের ঠিক অপোজিটে ওশেন আছে, ওশেন অবস্থান করছে, ঠিক আছে। কিরকম দেখো, এই যে গ্লোব দেখছো তোমরা, এই মনে করো এই যে আফ্রিকা, ঠিক আছে, আফ্রিকা এটা ল্যান্ডমাস, তাই তো, কন্টিনেন্ট। তাহলে ঠিক এর অপোজিট কি এদিকে দেখো, এর অপোজিটে কি আছে? অপোজিটে পুরোটাই কি প্রশান্ত মহাসাগর, তাই তো। তার মানে কি দেখো যে কন্টিনেন্টের ঠিক অপোজিটে আছে কি ওশেন। তো এই যে অপোজিটে একটা আরেকটার অপোজিটে আছে, এটাই হচ্ছে অ্যান্টিপোডাল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। দেখা যায় মাত্র ল্যান্ডমাসের মাত্র 1.4%, মাত্র 1.4% ল্যান্ডমাসের মানে অপোজিটে আছে ল্যান্ডমাস, মাত্র 1 মানে টোটাল ল্যান্ডমাস পৃথিবীতে যা আছে তার মাত্র 1.44% ল্যান্ডমাসের অপোজিটে ল্যান্ডমাস আছে। তার মানে কি বেশিরভাগটা ক্ষেত্রে কি সমুদ্র আছে, তাই তো, বা ওশেন আছে। দেখো যে মোর দেন মানে 95% বেশি কন্টিনেন্টের 95% বেশি কন্টিনেন্টের অপোজিট সাইডে এই ওশেন
বা মহাসাগর অবস্থান করছে। তাহলে দেখো যে এই কন্টিনেন্টস এবং ওশেনের এই ডিস্ট্রিবিউশন প্যাটার্ন বা এই কন্টিনেন্টস এবং ওশেনের এই অ্যারেঞ্জমেন্ট দেখেই ভৌগোলিকগণ তাদের মতামত মানে পৃথিবীর কন্টিনেন্টস এবং ওশেনের উৎপত্তি সম্পর্কে তাদের মতামত উপস্থাপন করেছেন। ঠিক আছে, এবার দেখো এই যে কন্টিনেন্টস এবং ওশেন, এই কন্টিনেন্টস এবং ওশেনকে এই ফার্স্ট অর্ডার রিলিফ ফিচার্স অর ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম বলা হয়। ঠিক আছে, তারা যদি জিজ্ঞেস করি যে ফার্স্ট অর্ডার রিলিফ ফিচার বা ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম কি, কন্টিনেন্টস অ্যান্ড ওশেন, তাই তো মহাদেশ এবং মহাসাগরকেই ফার্স্ট অর্ডার রিলিফ ফিচার বলা হয়। তাহলে এই ফার্স্ট অর্ডার রিলিফ ফিচারটা কি, আমরা কাকে বলবো? দেখো যে আমরা জানি পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর যখন জন্ম হয় তখন পৃথিবী কি ছিল? উত্তপ্ত গলিত, তাই তো, আগ্নেয় গোলা ছিল, তাই তো। সেই আগ্নেয় গোলা ধীরে ধীরে তাপ বিকিরণ করে কি কঠিন হয়, তাই তো। তো কঠিন হয়ে একদম প্রথমে যে রিলিফ সৃষ্টি হয়, ঠিক আছে, বা যে ভূমিরূপের সৃষ্টি হয়, সেই ভূমিরূপটাই হচ্ছে কি ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম। তাহলে ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম হিসাবে কি আছে? এই কন্টিনেন্টস এবং ওশেন। তাহলে আমরা এখানে সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার কি আছে একটু জেনে নিই। ঠিক আছে, দেখো তো এই সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম হচ্ছে, দেখো যে পৃথিবী এবার ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম হয়ে গেল, তাই তো, সৃষ্টি হয়ে গেল, মানে কন্টিনেন্টস এবং ওশেন গঠন হয়ে গেল। এরপরে অ্যান্ড্রোজেনেটিক ফোর্স বা অন্তর্জাত বা ভূ অভ্যন্তরীণ শক্তির প্রভাবে এই ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্মগুলিতে যে ল্যান্ডফর্মগুলো গঠিত হয়, ঠিক আছে, এগুলো যে ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্মের উপরে বা মধ্যে আবার যে ল্যান্ডফর্মগুলো গঠিত হয় সেগুলোকে সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম বলে। তো এই সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্মে কি বলতো গঠনের জন্য এই অ্যান্ড্রোজেনেটিক ফোর্স বা অভ্যন্তরীণ শক্তিই দায়ী, তবে কিছু কিছু ক্ষেত্রে আবহবিকার ক্ষয় এগুলো হেল্প করে। ঠিক আছে, তো এই সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্মগুলো কি হবে? সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম হচ্ছে এই মাউন্টেন, প্লেটু এবং প্লেইন। ক্লিয়ার? এরপরে দেখো থার্ড অর্ডার ল্যান্ডফর্ম হচ্ছে, দেখো এবার এই যে সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্মগুলো হলো, এবার এই সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্মে এই বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেসে বা ফোর্সের মাধ্যমে, মানে ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে যে ভূমিরূপ গঠিত হয়, যে রিলিফ ফিচার্সগুলো গঠিত হয়, সঞ্চয় ও ক্ষয়ের মাধ্যমে যে রিলিফ ফিচার্সগুলো গঠিত হয় সেগুলোকেই এই থার্ড অর্ডার ল্যান্ডফর্ম বলে। তার মানে কি, যে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ, ঠিক আছে, হিমবাহের কার্যের ফলে যে গঠিত ভূমিরূপ আসে, বায়ুর কার্যের ফলে যে গঠিত ভূমিরূপগুলো আসে, সেগুলো কি, সেগুলো সব থার্ড অর্ডার ল্যান্ডফর্ম। ঠিক আছে, তো লার্জ স্কেলে বড় আকৃতির ল্যান্ডফর্ম হচ্ছে ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম। ঠিক আছে, আর সবচেয়ে ছোট বা স্মল স্কেলের ল্যান্ডফর্ম হচ্ছে এই থার্ড অর্ডার ল্যান্ডফর্মগুলি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।